কালকে রাত্রির নাটক তোমরা কতজন দেখেছো? না, আমি তো অবশ্যই দেখেছি, স্ক্রিনশটও রেখেছি এবং দেখলাম কত বড় মিথ্যাবাদী এই কল্পনা। কেন বলছি অবশ্যই সেটা তোমাদের সামনে এই ভিডিওটি পুরো পরিষ্কার করে তুলে ধরবো। এবং সে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিতে পারে না, অথচ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোন ভিউয়ার্স গিয়ে কি গালমন্দ করছে তার জন্য অন্তরটা তার অনেকটা না ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সেই কারণে ওই রাত দুপুরে লাইভ করতে এসেছে যে তোমরা প্লিজ আমার হয়ে যে এতদিন আমার পাশে এতদিন যে দাঁড়িয়েছে তাকে তোমরা এইভাবে নেগেটিভ কমেন্ট করো না। তো বলি কি কল্পনা, এই নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া। ভিউয়ার্সরা অবশ্যই তোমাকে ভালোবাসে, কিন্তু এর পরেও কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা তোমার অন্যায়কে কখনোই কিন্তু ন্যায় বলে সাপোর্ট করতে পারে না। এবং প্রিয়া এই যে কালকে যে 2-3টে ভিডিও দিয়েছে তার মধ্যে একটাও অনৈতিক কথাবার্তা বা একটাও বেফাস কথাবার্তা বা একটাও তোমাদেরকে ইঙ্গিত করে কোনো রকম কোনো নোংরা কথাবার্তা বলেনি। তোমাদের যেটা শিক্ষিত মাথায় প্রিয়া বোঝাতে চাইছে, তোমরা যেটা বারংবার বুঝতে পারছো না, প্রিয়া সেইগুলোই কিন্তু বারংবার ভিডিও করে বোঝাতে চেয়েছে। কিন্তু তুমি যখন দেখলে যে আমি ভয়েসগুলো দিয়েছি তাতেও তো অনেক উগ্র রূপ দেখিয়ে ফেলেছি, আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওর মধ্যেও আমি এমন অনেক বেফাস কথাবার্তা বলে ফেলেছি যার জন্য আমাদের স্বামী স্ত্রী দুজনকেই এখন আঙুল কামড়াতে হচ্ছে। তাই এইবার ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে গেলে একটা জিনিসই বাকি আছে, যেটা কিনা প্রিয়াও করে, মানে অনেক মানুষ তো বলে, তাহলে এখন কল্পনাও সেটাই করেছে, চোখের জল। চোখের জল বের করে কিছু সংখ্যক মানুষকে যদি নিজের দিকে টানা যায় তাহলে হয়তো প্রিয়াকে আবারও কোণঠাসা করা যায়, ওই একদম ছাল ছাড়িয়ে নুন লবণ মাখিয়ে তাকে সুন্দরভাবে একদম তৈরি করা যায়। কিন্তু কল্পনা যখন দেখলো যে কোনো ক্রমেই তো আর এটা করা সম্ভব নয়, যেই মানুষগুলো আমার মিথ্যেকে প্রতিনিয়ত সত্য করে চালনা করার চেষ্টা করতো তারাও আজকে আইনকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে, কারণ প্রিয়া একটাও আইন অমান্য কথা বলেনি। এবং প্রিয়া সাহসিকতার সাথে এটাও বলেছে প্রয়োজন পড়লে আইনের কাছে গিয়ে যদি সলিউশন এমন হয় যে বাড়ি ভাঙতে হবে, আমিও রাজি আছি, আমি আমার বাড়ি ভাঙার জন্য। আচ্ছা, এই জায়গায় একটা কথা বলতে চাইছি, প্রিয়ার বাড়ি হচ্ছে নর্মাল বাড়ি, খুব একটা বেশি টাকা খরচা হয়নি, কিন্তু কল্পনার বাড়ি হচ্ছে অট্টালিকা। তাই কল্পনার বাড়ি ভাঙার জন্য এবং কল্পনাকে সর্বশান্ত করার জন্য এটা নাকি প্রিয়ার প্রি প্ল্যান। তো বলি কি, যেই সমস্ত অধিক শিক্ষিত মানুষেরা এই সমস্ত কথাগুলো বলছো তারা মনে হয় ঠিকঠাক বুঝতে পারোনি, ঠিক কল্পনার মতোই। প্রথম দিন যেদিন কল্পনার হাজবেন্ড এবং তার বড় ভাসুরকে নিয়ে জমিটা মাপজোপ হয়েছিল তখন না তো প্রিয়া আর না তো প্রিয়ার হাজবেন্ড উপস্থিত ছিল। তারপরেও বড় ভাসুরের ভিডিও আসা প্লাস বড় ভাসুরের যে প্রস্তাব সেটাকে কিন্তু প্রিয়া এবং প্রিয়ার হাজবেন্ড একদম সুন্দরভাবে গ্রহণযোগ্যতা দেয়। পরের দিন সে আবার নিজের বলা সিদ্ধান্তে যখন স্থির থাকতে পারেনি তখনও কি প্রিয়া শুধুমাত্র কবে আমার ভাসুর আমার জন্য কি করেছে, কবে আমার ভাসুর আমার সংসারের কিছুটা দায়িত্ব নিয়েছে তার জন্য যত রকম অন্যায় যত রকম অত্যাচার প্রিয়া এবং তার হাজব্যান্ডের উপর করা হবে তারা মুখ বুজে সহ্য করে নেবে? মানে কোনো এক সময় বড় দাদা বাবার দায়িত্ব পালন করেছে, তার মানে দায়িত্ব যখন দাদা পালন করেছিল এই কথাটা ভেবি যে আজকে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি, এই ভাই কোনোদিনই তো উঠতে পারবে না, মানে উঁচু হয়ে দাঁড়াতে পারবে না। আর তার বউ না আছে শিক্ষা, না আছে রং, না আছে ঢং, কোনোদিনই কিন্তু আমাদের লেভেলের হতে পারবে না। তাই আজকে আমি এই স্বার্থেই তাকে হেল্প করছি, ভবিষ্যতে তাকে টুপি পরিয়ে এই যে বাবার অনেক সম্পত্তির বেশিরভাগটা আমি আয়ত্ত করতে পারি। কারণ ওই একটাই পয়েন্ট দেখাবো, একদিন আমি বাবার মতো তোর পাশে দাঁড়িয়েছিলাম, তাহলে তোরও উচিত আজকে আমাকে নিঃস্বার্থভাবে সব কিছু ত্যাগ দিয়ে দেওয়া। তো এখান থেকে তোমরা একটা জিনিস চিন্তা করো তো, সেই দিনকে কি বড় ভাই এটাই ভেবেছিল, মানে এই স্বার্থের জন্য কি ছোট ভাইকে হেল্প করেছিল যে ছোট ভাইকে হেল্প করছি এটা সেই দিন গিয়ে ছোট ভাইকে টুকনা দেব, যে যেই দিন সম্পত্তিতে আমি কম পাবো সেই দিনকে, মানে কম বলতে সমানে সমানে নয়, আমার বেশি পাওয়াটা হবে না, সেই দিনকে গিয়ে আমি এই কথাটা বলবো যে আমি যে দায়িত্ব কর্তব্য পালন করলাম তাহলে তার দাম কি, মানে একটা দাদা তার দায়িত্ব কর্তব্যের যে কি একটা দাম সেটা তার ভাইয়ের কাছ থেকে চাইছে।
তাহলে বলি কি, একজন বাবা মাও তো সেই দামটা চাইতে পারে না, যে ছোট থেকে তোদেরকে মানুষ করলাম, বড় করলাম, তাহলে আমাদের দামটা কোথায় গেল? বড় দাদা মানে তো সেটাই। কিন্তু মানুষ এই বিষয়টাকে কেন্দ্র করে অভি এবং প্রিয়াকে বারবার দোষারোপ করা হচ্ছে যে একদিন তোমার দাদা তোমাদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে, আর তুমি সামান্য ওই সেফটি ট্যাঙ্ক করার জায়গাটুকুনি দিতে পারবে না। কেন দেবে প্রিয়া? প্রিয়া সবসময়ের জন্য স্বীকার করে আমার ভাসুর দাদা আমাদের জন্য অনেক করেছে, যার জন্য প্রিয়াকে যখন যেমনভাবে পেরেছে এরা সমস্ত দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করেছে। ঠিক যেমন জমিটা মাপা হয়েছে, সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, সেটা ভিডিও করে আপলোড করা হয়েছে, তারপরেও কিন্তু প্রিয়া তাদের প্রস্তাবকে গ্রহণযোগ্যতা দিয়েছে, কারণ বড় ভাসুর একদিন তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে যখন স্থির থাকতে পারছে না, তখন প্রিয়া কি করে স্থির থাকতে পারে বলো তো? তার ওপর যখন খুশি যেমন খুশি ভাবে এইভাবে ছুরি ঘোরাবে, কি না সে একদিন বড় দাদার কর্তব্য পালন করেছে, তাই ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ সেই ছুরির আঘাত প্রতিবার এইভাবে সহ্য করতে থাকবে। মানে তোমরা যারা এই কথাগুলো বলো না, তোমাদের দেখে জাস্ট অবাক লাগে। যখন দেখলো কোনো মানুষ তো আর কিছু বলছে না আমাদেরকে নিয়ে, আমাদের হয়ে কেউ পজিটিভ কমেন্ট করছে না, তখন কিনা লাইভে কাঁদতে এসে গেল। এবং সেই লাইভে আসার কারণ কি ছিল? কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু সংখ্যক মানুষ নেগেটিভ কমেন্ট করছে, তার হয়ে সবার সামনে রিকোয়েস্ট করতে এসেছে যে তাকে প্লিজ তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না। তো বলি কি কল্পনা, তুমি নাকি প্রচণ্ড ব্যস্ত, তোমার হাজবেন্ড, তুমি তোমার শ্বশুর বাবার বাৎসরিকের পরের দিনের যে মাটন রান্না হয়েছিল সেখানে তুমি নাকি প্রচুর ব্যস্ত ছিলে। যদিও বা কোনো রকম কোনো রান্না তুমি করনি, কোনো রকম কোনো সবজি তুমি কাটোনি, তুমি তোমার মতো এসেছো, হয়তো টুকটাক খাবার এককে দিয়েছো, প্রিয়ার ঘরের ঠাকুরকে সেবা দিয়েছো, নিজের ঘরের ঠাকুর সেবা দিয়েছো, নিজেরা খাওয়া দাওয়া করেছো, আবারও কিন্তু চলে গিয়েছো। তার মানে প্রিয়ার মতো ব্যস্ততার মধ্যে তোমরা নিশ্চয়ই ছিলে না। এবং তুমি বলছো যে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য ওই ভিডিওটা মানে যখন এডিট করেছে, প্রথমটা তুমি করেছো, তারপর যে তোমার হাজব্যান্ড এডিটটা করেছে, কি বলেছে না বলেছে তুমি জানোই না। সেই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর পরের দিন তুমি দেখেছো। তাহলে সেই সময় যদি তুমি এত ব্যস্ত থাকো, এই সময় তোমার ইমোশনের যে সুপারি বাগান, সেই সুপারি বাগান কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, মানে প্রিয়ার এত লোভ, তো তখন সেই মুহূর্তে তোমার মাথা কি, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কাকে কি বলছে, সেই সমস্ত কিছু দেখার মতো পরিস্থিতি ছিল? মানে ভিউয়ার্সরা বুঝতে পারছো, উনি মানে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আশা করছিলেন, হয়তো কল্পনা এটাই ভাবছিল যে উনি নিশ্চয়ই এবারেও ঠিক ভিউয়ার্সকে ভুল বুঝিয়ে আমার সাপোর্টেই কথা বলবে। কিন্তু যখন দেখলো যে না, উনি তো আইন মান্যতা দিয়ে কথা বলছে, তখন এইবার কি করব, এইবার আমাকে ওনার নাম করে লাইভে এসে সিম্প্যাথি কার্ড খেলে চোখের জল বের করতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, কত বড় মিথ্যাবাদী কল্পনা। বলল যে আমাকে আমার হাজব্যান্ড হাতে ফোন ধরতেই দেয়নি, এখন ও একটু ঘুমিয়েছে, আমি একটু লাইভ করতে বসেছি। যেই ছেলে তার কিছুদিন পর কর্মসূত্রে ফিরে যাওয়ার ডেট এগিয়ে আসছে এবং তার বাবার জমি নিয়ে এত প্রবলেম হচ্ছে, বউ রাত্রির 11টা অবধি 11:30 অবধি ভয়েস ওভারে মেসেজ করছে ভিউয়ার্সদেরকে, দেনান দেন সেগুলোকে ডিলিট করছে। মানে যখনই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই পয়েন্টটা নিয়ে ভিডিও করছি সেই জায়গায় সেগুলোকে গিয়ে ডিলিট করছে, আর তার হাজবেন্ড কিনা ঘুমাচ্ছে। মানে এটা আমাদেরকে বলবে আর এটা আমরা বিশ্বাস করে নেব? যেই জায়গায় তিনি মানে কল্পনার হাজব্যান্ড এমন একটা কাজের সাথে যুক্ত যেখানে কোনো রকম কোনো ঘুম খাওয়া দাওয়ার সঠিক সময় থাকে না, যখন যেমন এমার্জেন্সি আসে তখন তেমন কাজ করতে হয়, আর সেই ছেলের বাড়িতে এরকম একটা হই হট্টগোলের মতো প্রবলেম চলছে আর তার হাজব্যান্ড নাকি ঘুমাচ্ছে। তোমরা দেখবে লাইভটা করতে করতে 6 মিনিট 33 সেকেন্ডে, যত সম্ভব 6 মিনিট 33 সেকেন্ডে যখন ও ওই কুমিরে কান্নার মতো একটু কেঁদে উঠলো, তখন কিন্তু কল্পনার হাজব্যান্ড ওই এরকম করে বলে উঠলো, আর তখন কিন্তু কল্পনা এইভাবে ঘাটটা ঘুরালো। কই তখন তো বর এসে হাত থেকে ফোনটা এইভাবে ছিনিয়ে নিয়ে বললো না যে তোমাকে তো ফোন ধরতে বারণ করেছিলাম, এখন রাত্রির কটা বাজে, তুমি না ভদ্র বাড়ির ভদ্র বউ, শিক্ষিত বউ, তুমি এখন লাইভ করছো, তো কই ফোনটা তো কেড়ে নিল না। মানে সে চেষ্টা করছিল যেন তেন প্রকারে মানুষের সামনে এটা বোঝাতে যে প্রিয়ারা কত বড় এদের সাথে নোংরামি করছে এবং কত বড় এদের সাথে একটা জোচ্চুরি করছে। কিন্তু যখন প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে, তখন যখন নেগেটিভ কমেন্টের পর 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 ঝড় উঠে যাচ্ছে, স্ক্রিনশট আমি অবশ্যই নিয়ে রেখেছি,
তখন সে আর কোনো কিছু মানে রিপ্লাই না দিতে পেরে লাইভটাকে কিন্তু কেটে দিয়েছে। তো বলি কি, শিক্ষিত যারা বলে যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের যদি ভাগাভাগি করা হয় সেটাকে ড্র বলা হয় নাকি ইকুয়াল বলা হয়। দেখো আমি কিন্তু অত শিক্ষিত নয়, মোটামুটি শিক্ষিত, তারপরেও তোমাদের কাছে প্রশ্ন রাখছি, কারণ তোমরা যারা সত্যিই শিক্ষিত তারা বলবে এই যে কল্পনা বারবার বোঝাচ্ছিল এই সুপারি বাগানের সাথে এই ছাপড়ির সাথে এই দোকানটা, এই পুকুরের জমিটার সাথে এই ওইটা ড্র এরকম কিছু একটা বলছিল, তো ওটাকে কি ড্র বলে নাকি ইকুয়াল বলে, কি বলে তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানিও তো। কারণ অশিক্ষিত মানুষ তো, মানে অশিক্ষিত মানুষকে সাপোর্ট করি, তাই আমিও অশিক্ষিত, তাই আমার ওই জায়গাটা একটু কানে লাগলো। শিক্ষিত মানুষ বলে কথা, ভুল হলে তো আমরা ধরিয়ে দিতেই পারি। এবার বলে কি, প্রিয়া শ্বশুর বাবার বাৎসরিক কাজে 2-3 দিনের ভিডিও দিতে পারোনি, তাই কি এখন দিনে 3-4টা করে ভিউজ তো মানে ভিডিও দিয়ে ভিউজ কামাচ্ছ? আরে শুধু প্রিয়া নয়, প্রিয়ার মতো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে। কালকে আমরা অনেকটা রাত অবধি ভিডিও দিয়েছি, সেই জন্য আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশাল জ্বলন উঠে গেছে, মানে কিছু মানুষদের একদম লিখে টিকে একাকাণ্ড করে দিচ্ছে। তো বলি কি, প্রয়োজন পড়লে 3টে কেন 5টা ভিডিও দেবো, 10টা ভিডিও দেবো, যার দেওয়ার ইচ্ছা দিক না। ফোন আমার, নেট রিচার্জ করছি আমি, ভিউয়ার্সরা ভিডিও দেখছে এবং আমি সময় বের করে ভিডিও করছি, তাতে কার কি এসে যায়? হ্যাঁ, প্রিয়া 3টে কেন, প্রিয়াও 10টা ভিডিও দেবে, কল্পনা 10টা কেন, কল্পনা 20টা ভিডিও দেবে। আর তাদের ভিডিওর পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে আমি নিজের মতামত দেওয়ার জন্য যদি আমাকে 5টা 10টা 20টা ভিডিও দিতে হয় আমি দেবো, কারণ আমি জানি কালকে একটা কমেন্টস 15 মিনিট আগেও আবার একটা ভিডিও এসেছে, সেই ভিডিওটা তো আমিই করেছি, তাই খুব ভালো করেই জানি কাকে টার্গেট করে কথাটা বলা হয়েছে। তো প্রয়োজন পড়লে 10টা ভিডিও দেবো। এইবার চলে আসি, কিছু মানুষ এরকম প্রশ্ন করছে যে এই যে এত জমি আছে, তাহলে প্রিয়ার ছেলের যখন বিএমটি করা হয়েছিল কেন প্রিয়া এই জমিগুলো বিক্রি করে নিজের ছেলের ট্রিটমেন্ট করেনি? কেন প্রিয়া ভিক্ষা চাইতে বসেছিল? মানে প্রিয়াকে যেখানে খুশি করাত নিয়ে এইভাবে ঘ্যাচাং করা যেতেই পারে, মাথায় বোধ বুদ্ধি কিচ্ছু নেই, শুধু কমেন্ট করতে হবে, প্রিয়াকে নিয়ে নিন্দে করতে হবে। প্রথম কথা, যদি জমিগুলো 2 ভাগের নামে মানে 2 ভাইয়ের নামেই বাবা বেঁচে থাকতে যদি ভাগাভাগি হয়ে যেত, তাহলে তো আজকে এই কল্পনার প্রবলেমটা হতো না। কল্পনার এই যে একটা অপরিস্থিতিকর পরিস্থিতি কখনোই কল্পনাকে পড়তে হতো না। কল্পনার হাজবেন্ড শিক্ষিত হয়েও সব থেকে বড় অশিক্ষিততার প্রমাণ দিয়েছে যে জমি ভাগাভাগি না করে ওখানে ওরকম একটা বিল্ডিং তৈরি করা এখনকার যুগে কোনো মানুষ করবে না। সামান্য একটা টিনের ঘর দিতে গেলেও, একটা পাঁচিল দিতে গেলেও কিন্তু তার আগে আমিন এনে সমস্ত কিছু মাপজোপ করা হয়, কারণ এখনকার যুগে এইটুখানি জায়গারও কিন্তু অনেকটা দাম। আর সেখানে একটা মহল বানিয়ে ফেলা হলো, সেখানে কোনো আইনি লোকজন আনা হলো না, কোনো রকম কোনো কিছু মাপজোপ হলো না। সব থেকে বড় অশিক্ষিততার পরিচয় দিয়েছে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড। এইবার যদি জমি ভাগাভাগি থাকতো, যদি প্রিয়ার নামে জমি থাকতো, তাহলে প্রিয়া সেই সময় জমি বিক্রি করেই নিজের সন্তানের কিন্তু ট্রিটমেন্ট করাতো। কিন্তু যেহেতু জমিগুলো শ্বশুরের নামে, প্রিয়া যদি চাইতো যে এই শ্বশুর মশাইয়ের একটা জমি পৈতৃক সম্পত্তি তার নাতির সুস্থতার জন্য বিক্রি করব, রাজি হতো কল্পনা বা কল্পনার হাজবেন্ড। যে জায়গায় সামান্য জায়গা নিয়ে এত প্রবলেম, সেখানে রাজি হতো যে প্রিয়ার ছেলের ট্রিটমেন্টের সময় শ্বশুরের জমি বিক্রি করে প্রিয়ার ছেলের ট্রিটমেন্ট করাবে? তখন তারাও বলতো যে ঠিক আছে, সে তার সন্তানের জন্য যে জমি বিক্রি করে ট্রিটমেন্ট করাবে, আমরাও ততটা জমির ভাগ কিন্তু এক্সট্রা নেব, এটা তারা নিশ্চয়ই বলতো। তাহলে প্রিয়া সেই সমস্ত ঝামেলা করবে নাকি নিজের ছেলের চিকিৎসা করবে? এবং দ্বিতীয়ত, সেই সময় এই জমিগুলোর যা ডিমান্ড এবং প্রিয়ার ছেলের বিএমটি করতে যে টাকা প্রয়োজন ছিল, আকাশ আর পাতাল তফাৎ, আকাশ আর পাতাল। তোমরা নিশ্চয়ই কল্পনার ভিডিও থেকেই শুনেছো যে ওই সুপারি বাগানটার দামও কিন্তু খুব একটা বেশি নয়, খুব অল্প দামে কিন্তু তারা এটাকে কিনেছে। তাহলে এই ধরনের বোকা বোকা প্রশ্ন কি করে করো যে প্রিয়াদের যেহেতু এত জমি, প্রিয়ার ছেলের শরীর অসুস্থতার সময় মানে বিএমটি করার সময় কেন প্রিয়া জমিগুলো বিক্রি করেনি? আরে জমিগুলো তো শ্বশুর বাবার, প্রিয়ার নামে তো নয়। তাহলে বিক্রি করতে গেলে তো আগে ভাসুরের রাইট নিতে হবে, শ্বশুরের রাইট নিতে হবে, একটা আবারও ক্যাচাল তৈরি হবে। তো একটা মা তার সন্তানের জন্য আগে টাকার ব্যবস্থা করবে নাকি ক্যাচাল করবে? মানে তোমরা কিছু একটা কমেন্ট করে দিলেই সেটা হয়ে গেল। এবার চলে আসি, কালকে রাত্রিরে বারংবার কল্পনা একটা জিনিস বোঝাতে চাইছিল
যার জন্য প্রিয়া আজকে সকালেও একটা ভিডিও দিতে বাধ্য হয়েছে। তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি তাদের প্রথম থেকেই মাপটা তার মায়ের ঘর থেকে পুরোটা অবধি তাদের মাপজোপ করা থাকতো, সে ভাসুরকে নিয়ে আসুক, যাকে নিয়ে আসুক, তাহলে এই যে বারবার বলছে যে আমাদের কিছুটা মানে ওদের কিছুটা আমাদের এখানে পড়েছে তাই ছাপড়ির ঘরটা দিয়ে দিয়েছে ওদেরকে, এই যে কথাটা বারবার বলছে, তাহলে সেটা কি করে মিলছে? যদি শাশুড়ি মার ঘর থেকে প্রথম থেকেই মাপা হয়ে থাকে তাহলে ছাপড়ি ঘরটা তো মানে প্রিয়াদের দিকেই পড়ে, তাহলে প্রিয়াদেরকে এক্সট্রা কি দিয়েছে? মানে নিজেদের কথায় নিজেরা কিভাবে ফেঁসে যাচ্ছে। আসলে কি জানো তো, এরা একটা জাল বিছিয়েছিল যে এই জালটাতে প্রিয়াকে যেন তেন প্রকারে কিন্তু ধরতে হবে এবং ধরে তাকে কিন্তু একদম আচ্ছা মতো ধোলাই দিতে হবে। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের পাতা জালে তারা এইভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে যাবে। নচেত বারবার প্রিয়া বোঝাচ্ছে যে তোমরা যে বলছো বা তার ভাসুর দাদা যে বললো যে আমাদের প্রথম থেকেই মায়ের ঘর থেকেই মাপজোপ করা ছিল, প্রিয়া নাকি মিথ্যে কথা বলছে, তাহলে আমরা তো অনেকদিন আগে থেকেই জানি যে প্রিয়াদেরকে নাকি ওই টিনের যে ঘরটা সেই ঘরটা ওই এদের তরফ থেকে দেওয়া হয়েছে এক্সট্রার জন্য, মানে এক্সট্রা জায়গার জন্য। তাহলে যদি মায়ের ঘর থেকেই মাপা হয় তাহলে এই ওদের পুরো বাড়িটা যখন আসছে সুপারি গাছ অবধি, তাহলে প্রিয়াদের যে টিনের ঘরটা সেটা তো ওরা দান করছে না, ওটা তো প্রিয়াদের ভাগেই পড়ছে। তার মানে কত বড় মিথ্যাবাদী এই থেকেই প্রমাণ হচ্ছে। কত বড় এরা ধরিবাজি, এক একজন এক এক রকমভাবে ভিডিও করে বারংবার বলছে। এবার চলে আসি যেভাবে কালকে ঔদ্ধত্য নিয়ে বলা হলো আইন, পুলিশ, প্রশাসন। দেখো অনেকেই বলছে বাড়ি ভাগাভাগি, বা প্রিয়াও বলছে আমি যতদূর জানি আমার এই অল্প বুদ্ধিতে, যেহেতু পৈতৃক সম্পত্তিতে বাড়ি এবং বাড়ি অলরেডি অর্ধেকের বেশি তৈরি হয়ে গিয়েছে, আইনের খাতা অবধি এই ঘটনাটা গেলে বাড়ি কিন্তু ভাঙবে না, বাড়ি ভাঙা হবে না। এটাই বলা হবে যে যার দিকে যতটা জায়গা বেশি গেছে বা কম গেছে, তাতে যার কম গেছে তাকে সেই কমের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, আর যার বেশি গেছে তাকে সেই জায়গাটা টাকা দিয়ে কিনে নিতে হবে। যেটা বেশি গেছে তাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, আইনে এরকমটাই হয়। আমি যতদূর জানি এই বাড়িঘর দর অর্ধেক কমপ্লিট হয়ে গেলে সেই বাড়িঘর দর কিন্তু আর ভাঙার জন্য পারমিশন দেওয়া হয় না। আর ভেঙে কীই বা লাভ, তাই না? একটা সুন্দর করে স্বপ্ন নিয়ে বাড়ি তৈরি করেছে, সেই বাড়িটা ভেঙেই বা কী লাভ? তো তাতে তো কিন্তু দুই ভাইয়ের কেউই লাভবান হবে না, বরঞ্চ দুজনেই ক্ষতিগ্রস্ত হবে। তার থেকে যেই ডিসিশনটা প্রথমে প্রিয়াকে জানানো হয়েছিল সেটাই সব থেকে বেস্ট ছিল, কিন্তু না, ওই যে অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক কষ্ট জড়িয়ে আছে। মানে প্রিয়ার মানে টিনের বাড়ি বলে প্রিয়ার কোনো ইমোশন নেই, আর এদের মহল বাড়ি বলে এদের অনেকটা ইমোশন কাজ করে। আমি প্রিয়াকে বলবো যে প্রিয়া তুমি যতই বোঝাও এরা বুঝবার কখনো চেষ্টা করবে না, কারণ কি জানো, এরা বুঝেও না বোঝার ভান করছে। এরা ভেবে নিয়েছিল যে করে তো ফেলি, নচেত এখনকার দিনে এসে কেউ এইভাবে অলিখিতভাবে কোনো রকম কোনো বাড়ি কেনা ছোট্ট দোকানও তৈরি করতে পারে না, আর সেখানে তো এত বড় একটা মহল। তারা ভেবেই নিয়েছিল চলো তৈরি করে নিই। তৈরি হয়ে যাওয়ার পর যেন তেনভাবে টুপি পরিয়ে প্রিয়ার কাছ থেকে জিনিসটাকে হাতিয়ে নেওয়া যাবে এবং ওই একটা জায়গায় বারবার আঘাত আনা যাবে যে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি, সেই জন্য ছোট ভাই হয়তো আমাদেরকে এতটুকুনি দয়া মায়া দেখাবে। কিন্তু এই যুগে দাঁড়িয়ে দয়া মায়া, সিম্প্যাথি, স্যাক্রিফাইস তখনই সম্ভব যখন দুই তরফের মানুষেরা সেই জিনিসটাকে গ্রহণযোগ্যতা দেবে। কিন্তু না, কালকে কল্পনার ভয়েসে যেই উগ্র রূপ, একটা মানুষ যদি ভয়েসে এরকম উগ্র রূপ দেখাতে পারে, সেই মানুষটা ভেতর থেকে কতটা উগ্রতা ধারণ করেছিল আশা করছি তোমরা বুঝতে পারছো। তার অনেক ভয়েস ডিলিট হয়েছে, তার মধ্যে একটা ভয়েস আমি আমার কালকের সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছি যে একজন কমেন্ট করেছে যে এইভাবে তোমার হাজব্যান্ড এতটা শিক্ষিত আর প্রিয়াকে দিদিমণি বলে খিল্লি উড়িয়েছে। তো যাই হোক, এরকম একটা কমেন্ট করেছিল এবং সেখানে এই কল্পনা রিপ্লাই দিয়েছিল আমার বর তো শুধু দিদিমণি বলেছে, আমার বরকে যে কত রকমভাবে নোংরা কথা বলা হয়েছিল সেটা বললে তোমরা আকাশ থেকে পড়বে নাকি অবাক হয়ে যাবে। তো এই ভয়েসটা কিন্তু কল্পনা ডিলিট করে দিয়েছে। তো আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম কল্পনা থাকলে প্রমাণ দাও প্রিয়া কতটা নোংরাভাবে তোমাদের বলেছে। প্রিয়া পাগল, তোমরা কিছু বললে না আর প্রিয়া তোমাদেরকে বলতে বসে গেল। ভাবো একবার, অত রাতে এত খারাপ পরিস্থিতির মধ্যেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তাকে কেউ যাতে গালমন্দ না করে সেই কথা বলতে যাচ্ছে। বলি কি কল্পনা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা
কন্ট্রোভার্সি করতে এসে এটা খুব ভালো করে বুঝে গেছে কোন সময় কোন পরিস্থিতিতে কিভাবে ভিডিও করতে হবে এবং নেগেটিভ পজিটিভ কমেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। তাই তোমার না বোঝালেও হয়তো চলবে, নাকি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে তুমি একটু ট্রাই করতে এসেছিলে, দেখি তো কতগুলো ভিউয়ার্স আমাকে সাপোর্ট করে। যখনই দেখলে নেগেটিভ কমেন্টের বন্যা বয়েছে, আমার কুমিরের কান্নায় কেউ তো গলে যায়নি, তখনই ওইভাবে লাইভটাকে বন্ধ করে দিলে আর কমেন্ট সেকশন অফ করে দিলে। মানে এই হচ্ছে তোমাদের সততা, এই হচ্ছে তোমাদের মানে কোথাও না কোথাও শিক্ষিত, মানে তোমরা যে শিক্ষিত তার পরিচয়। প্রিয়া অশিক্ষিত হয়েও স্কেচ ছাড়া বুঝে গেল। আর একটা কথা, কল্পনা বারবার বলছে যে তখন ভিডিওর যখন করছিল কল্পনার হাজব্যান্ড, তখন আমি ছিলাম কিন্তু আমি বুঝিনি। তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো, যে ভিডিওটা তখন করেছে ভয়েস ওভারটা কল্পনার হাজব্যান্ড পরে দিয়েছে তা কিন্তু নয়, সঙ্গে সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েসটা দিচ্ছে এবং বলছে পুরো গোদা বাংলায় আমাদের মতো অল্প শিক্ষিত মানুষেরা কি বোঝাতে চাইলো সেটা বুঝে গেলাম। অথচ তার স্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তার হাজব্যান্ডের কথা নাকি সে বুঝতেই পারলো না, এবং বুঝতে না পারার পরেও সে পরক্ষণে তার হাজব্যান্ডকে কিছু প্রশ্ন করার প্রয়োজন বোধ করলো না। একটা রাত কেটে যাওয়ার পর পরের দিন সকালে ভাইকে কমেন্টস করে জানাতে হলো এই বিষয়। কেন কমেন্টস করে জানাতে হলো কেন? যেই দর্পে যেই গর্ভে একদম সোশ্যাল মিডিয়ায় দেনান ভিডিওটাকে আপলোড করা হয়েছিল, তারা যে তাদের ডিসিশানে স্থির নেই, সেই ডিসিশানটা নিয়ে ভাইকে না কমেন্ট করে সোশ্যাল মিডিয়াও বলতে পারতো, বা ভাইকে কমেন্ট করেছে তো কি হয়েছে, তার সাথে সোশ্যাল মিডিয়াতেও বলতে পারতো। জানে যে আচ্ছা মতো বাটামটা খাবো, তাই যদি ওদেরকে একটু বলি, ওরা যদি ম্যানেজ হয়ে যায় তাহলে তো আমরা সবার সামনে আবার ভালো প্রমাণিত হয়ে যাব। কিন্তু যখনই দেখলো প্রিয়ার ওপর হওয়া অন্যায়ের এইবার প্রতিবাদ করতে আরম্ভ করেছে, তখনই কিন্তু তারা তাদের যে উগ্রতার রূপ থানা পুলিশ থ্রেট এই ওই হেই সেইতেই দেখাতে বসেছে। আচ্ছা, কমিউনিটি পোস্ট, যেই কমিউনিটি পোস্টে এই কল্পনার হাজব্যান্ড তাদের যে দোকান, সেই দোকানটার দাম দিয়েছে আজ থেকে 7 বছর আগে যা খরচ হয়েছে হ্যান নিয়ে 14 লাখ টাকা। তো আমি জাস্ট ভাবছি যে কোন জায়গা, মানে আমার না খুব দেখার ইচ্ছা হচ্ছে 14 লাখ টাকা। তার জন্য কি বলছে যে নিচই যেহেতু পুকুর, বিম তুলে মাটি ভরাট করে ওটাকে তৈরি করতে হয়েছে। আরে বাবা, যতই বিম তুলে পুকুর থেকে তৈরি করতে হোক না কেন, তার জন্য 14 লাখ টাকা। জমিটা তো আর কিনতে হয়নি, জমিটা তো পৈতৃক সম্পত্তি, তার উপরে মাটি ফেলতে কত লাখ টাকা লেগে গেল? 5 লাখ টাকা। আর বাদবাকি টাকা লেগে গেল ওই দুটো দোকান ঘর তৈরি করতে। তো ওখানেই একজন কমেন্টস করেছে কল্পনার কমেন্ট সেকশানে, এবং কল্পনাদের ওখানেই বাড়ি, একদম ঠিকানা দিয়ে বলে দিয়েছে যে আমরাও দুদিন আগে ওপেন রোডে, জায়গাটার নাম কি বলেছে আমার কাছে কমেন্টসটা আছে, আমরা ওখানে একটা দোকান কিনেছি এবং দোকানটা তোমাদের দোকানের থেকে অনেক বড়। সেখানেও আমাদের লোন নিয়ে 14 লাখ না 10 লাখ টাকা লোন নিয়ে দোকান তৈরি প্লাস জিনিসপত্র মানে মালপত্র তুলে রমরমা কিন্তু তারা বিজনেস করছে, এবং তাদের থেকে ফার বেটার জায়গায় ওপেন রোডে, সেখানে তারা 10 লাখ টাকা লোন নিয়ে মানে তৈরি করে ব্যবসা শুরু করে দিল। আর এখানে তোমার বলছে 14 লাখ টাকা। এবং প্রিয়াও কমিউনিটি পোস্ট দিয়েছে স্বাভাবিকভাবেই, যেহেতু দুই ভাইয়ের পরামর্শে, যতদূর আমি জানি যে অভির মানে ডিসিশন অনুযায়ী, মানে অভি এই বুদ্ধিটা দিয়েছিল যে এরকম কর, দুই বই দুটো, একজন পার্লার এবং একজন তোমার জামা কাপড়ের বিজনেস, যা হোক কিছু একটা করতে পারবে, তাহলে এক্সট্রা একটা ইনকাম আসবে। কারণ তখন তো প্রিয়া এত ভিউজ হতো না। তো সেই সময় একটা ভাইয়ের দোকান হচ্ছে এবং সেই ভাই কর্মসূত্রে বাইরে থাকছে, এবং ভাই সেই দোকানটায় কত কি খরচা হচ্ছে না হচ্ছে সেই ভাই কিছুই জানবে না। মানে এখন সোশ্যাল মিডিয়ায় এসে গলাবাজি করে 14 লাখ করে চেঁচালে মানে সেটাকেই কি প্রিয়া মানে মেনে নিতে বাধ্য? প্রিয়াও কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমরাও তখন উপস্থিত ছিলাম, দোকানটা করতে কত কি খরচা হয়েছে না হয়েছে আমরাও কিন্তু জানি। এবং সব থেকে বড় কথা, অনেকেই দেখলাম বলছে যে কোনো জমি বলো, যে কোনো জায়গা বলো, ধরো আজ থেকে 10 বছর আগে যেই টাকায় কিনেছে, পরবর্তীতে নাকি সেটা তার থেকে হাই ডিমান্ডে ভ্যালুয়েশনে সেটা নাকি পাওয়া যাবে। মানে তার ভাসুর যেমন বলছে যে 14 লাখ টাকা। কিন্তু আমি যতদূর জানি যে এইভাবে কিন্তু মুখে বলে দেওয়া যায় না, যে বাজার দর চলছে সেই অনুযায়ী কিন্তু হয় না। যে কোনো জায়গায় একটা কিন্তু সরকারিভাবে, সরকারি বা কিভাবে এই আমরাও যখন কিনেছিলাম করতে হয়েছিল, একটা ভ্যালুয়েশন কিন্তু বার করতে হয়। সেই জায়গায় অনেক ক্ষেত্রে কি হয় যে ভ্যালুয়েশনটা অনেকটা কিন্তু কম দেখায়। আমি জানি না কথাটাও ঠিক বলছি কিনা, ঠিকঠাক প্রপারলি আমি জানি না, তবু বলছি যতটুকুনি আমার এই বিষয়ে জানা আছে, যে অনেক সময় কিন্তু
কম দেখায়, ভ্যালুয়েশনটা অনেকটা কম দেখায়, কিন্তু যিনি জমির মালিক উনি যেহেতু বিক্রি করতে চাইছেন এবং যিনি খরিদ্দার সে যেহেতু কিনতে চাইছে সেই জায়গাটা, তখন কিন্তু ওই সরকারি কাগজে কম ভ্যালুয়েশনটাই লেখা থাকে, বাট যখন টাকা হস্তান্তর করা হচ্ছে তখন হয়তো পার্টি টু পার্টি যেই কথার মধ্যে বিষয়টাকে ফিক্সড করা হচ্ছে সেই টাকাটা দেওয়া হয়, যেটা কিনা এই ক্ষেত্রে হয়েছে আমি সেটা জানি। ভ্যালুয়েশন ছিল হয়তো 20 লাখ, কিন্তু দিতে হয়েছে হয়তো 26 লাখ বা 30 লাখ, কারণ সেটা একটা হয়েছে একটা বিষয়। তো এইগুলো যারা বলছে যে সেই সময় থেকে আজ এতগুলো বছর যেহেতু আগে করেছে এই সময়কার টাকাটা দিতে হবে, মানে 14 লাখ বা 20 লাখ, আমার মনে হয় না বিষয়টা এইভাবে হয়। যেটা প্রিয়া বলেছে সেটাই কিন্তু ঠিক। তবে আমি আমার ভিডিওর মাঝখানে একটা কথা আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করতে চাইছি। অনেকেই দেখলাম এরকম তোমরা কমেন্টস করছো কল্পনার হাজব্যান্ডের জব নিয়ে, যে তার পরিবারকে সম্মান করতে পারে না, যে তার ভাইয়ের বউকে সম্মান করতে পারে না, এতটা ছল চাতুরি করতে পারে, এইভাবে ভয় দেখায়, থ্রেট কালচার করছে, সে কি করে দেশের সেবা করবে। প্লিজ পারিবারিক অশান্তির সাথে তার কর্মস্থলের এই বিষয়টাকে তোমরা এক করো না, কারণ আমরা প্রত্যেকেই জানি ফৌজি বলো আর্মি যে কোনো কাজই বলো পুলিশের, তারা কতটা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু দিয়ে সেখানে প্রাণপণ দিয়ে পড়ে থাকে। তাই তার সেই কাজের সাথে তাদের পারিবারিক সমস্যার কথা প্লিজ তোমরা তুলনা করো না। কারণ কি জানো তো, এই সমস্ত জব পেতে গেলে যেমন স্ট্রাগল করতে হয়, শুধু পড়াশোনা নয়, মাঠ পাস করতে হয়, দৌড় জানতে হয়, অনেক রকম তাদের ইন্টারভিউ নেওয়া হয়, অনেক রকম তাদের ট্রেনিং নিতে হয়। তাই সমস্ত কিছুর মধ্য দিয়ে যখন তারা এরকম একটা জায়গায় পৌঁছাতে পেরেছে, আমার মনে হয় না পারিবারিক অশান্তির সাথে তার জবের তুলনা করে তার জবটাকে ছোট করো। কারণ এই জবে তার হাজব্যান্ড একা আছে এমনটা নয়, এখানে অনেক মানুষ আছে যাদের হাজব্যান্ডরা এই সমস্ত জবের সাথে যুক্ত। তাই কোথাও না কোথাও খারাপ লাগবে। তাই বলবো পারিবারিক অশান্তিতে সে একটা মানে খতরনাক দিমাগের একটা বুদ্ধি দেখিয়েছে, তার জন্য তাকে নর্মালি বলা যেতেই পারে, বাট তার জবের সাথে তোমরা প্লিজ কেউ তুলনাটা করো না। ভাই মানে দাদা কতটা ভাইকে ভালোবাসে, ভাইয়ের সাথে কথা হয়েছে সেই কলটাও কিন্তু রেকর্ড করে রেখেছে। জানে যে আমি যে কাজটা করতে যাচ্ছি তার জন্য ঝড় উঠতে চলেছে, তাই আমার এই কথাগুলোকে রেকর্ড করে রাখা প্রয়োজন। যদিও বা প্রিয়াও বলেছে যে প্রমাণ আমিও দেব, কারণ অনেক আমাকে নিচু করা, ছোট করা, কোণঠাসা করা হয়েছে। এইবার যে কটা কথা বলবে তার প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য আমাকে যদি দিনে 10টা ভিডিও করতে হয় আমি কিন্তু করব। ভিডিওটা আমার বড় হচ্ছে, লাস্টে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আচ্ছা, কালকে আমি একটা বিষয় বুঝতে পারিনি, এই যে জমিটা নাকি কারোর কাছে একটা ওই গুদাম টাইপের করবার জন্য দেওয়া হয়েছে, যার জন্য ইয়ারলি 10,000 টাকা পায়। তো আমি এই বিষয়টা বুঝতে পারিনি। আমার একজন ভিউয়ার্স আমাকে খুব সুন্দরভাবে কমেন্টস করে বিষয়টা বলেছে, আমি বুঝেছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাইছি যে কল্পনাদের তরফ থেকে বারবার এটা কিন্তু শুনতে পেয়েছি যে যেই জমিটা দোকানের পরিবর্তে যে এই পাশের যে জমিটা, সুপারি বাগানের এই পাশের যে জমিটা তাদেরকে চাষাবাদ করার জন্য দেওয়া হয়েছে, মানে তাদেরকে দেওয়া হয়েছে, সেই জায়গায় প্রিয়া তো চাষ আবাদ করে অনেকটা সবজি খেয়েছে, অনেক ফসল ফলিয়েছে, মানে অনেক টাকা সেখান থেকে আয় করেছে। আচ্ছা, প্রিয়া যদি ওই জমিটায় ফসল ফলিয়ে অনেক রকম সবজি চাষ করে অনেক কিছু খেয়েছে, অনেক কিছু পয়সা ইনকাম করেছে, তাহলে ধরতে গেলে তো এটাও বলা চলে যে তারাও ওই দোকানটা থেকে ইয়ারলি 10,000 টাকা পেয়ে ওরাও তো অনেকটা লাভবান হয়েছে। তাহলে প্রিয়ার কথাটা যেহেতু সর্বসম্মুখে বলতে পারলো যে ওরা ওই জমিটা থেকে অনেক কিছু চাষাবাদ করে পেয়েছে, নিজেদের কথাটাকে কেন লুকিয়ে গেল? এবার অনেকেই বলবে ওটা তো নিজে তৈরি করেছে, মানছি নিজে তৈরি করেছে, কিন্তু জমিটা তো মানে যেই জমির ওপর করেছে সেটা তো শ্বশুরের। প্রিয়াও যদি এখন ওই জমিতে যে ফসলগুলো ফলিয়েছে সেই ফসলগুলো তো আর তার শ্বশুর বাবা জমিতে পুঁতে দিয়ে যায়নি, সেগুলোর জন্য প্রিয়াকে খাটতে হয়েছে, বীজ বুনতে হয়েছে, গাছ লাগাতে হয়েছে, তার উপর সার দিতে হয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, তারপর তো সেগুলোকে সে পেয়েছে। তাহলে সে সেটা বানাবার জন্য যেমন খেটেছে তার জন্য একটা ইয়ারলি টাকা পেয়েছে, প্রিয়াও যেমন সেই জমিটাতে ফসল ফলিয়ে খেটেছে তার জন্য সেগুলোকে তারা মানে সংসারে কাজে লাগাতে পেরেছে। মানে প্রিয়াকে ছোট করার জন্য আর কত রকম ভেতরকার কিছু নোংরা কদর্য মানে বিষয় রয়ে গেছে ওদের পারিবারিক কেচ্ছা কাহিনী, সেগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে আনতে হবে। আমার না খুব হাসি পেল, বলে আমার হাজব্যান্ড ফোন ধরতে দেয় না, অথচ 6 মিনিট 33 সেকেন্ডে ওর বর যখন করে ডাকছে ও মুখটাকে ঘুরিয়ে এরকমভাবে একটা চোখে করে ইশারা করলো আমাকে বলতে দাও, নাকি বর কিছু জানে না। বুঝতে পারছো কি অবস্থা?
তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই আজকে প্রয়োজন পড়লে একের অধিক বারংবার ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।